আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে এই রাজমহলটিকে ঘিরে। এই রাজমহলটি ছিল একটা গ্রামের মধ্যে। গ্রামবাসীরা এই রাজমহলের দেখাশোনা করত। আর দূর দূর থেকে যে পর্যটকরা এই রাজমহলটিকে দেখার জন্য আসতো, গ্রামবাসীরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করত এবং ওই পর্যটক থেকেই তাদের কিছু উপার্জন হতো। আর তারা তাদের ক্ষেত কৃষি করে তাদের ভালোই চলত। এইভাবে চলছিল গ্রামবাসীর জীবন। আর রাজমহলটাও তাদেরকে উপার্জনের দিক থেকে সাহায্য করছিল। কিন্তু অনেক দিন ধরেই এই রাজমহলটা বিক্রি হওয়ার কথা চলছে, কারণ এই রাজমহলটা অনেক পুরনো হয়ে গেছে। এখন সরকার ভাবছে যে এই রাজমহলটাকে ভেঙে এখানে অন্য কিছু তৈরি করা যাবে। তারপর এই মহলটিকে পর্যবেক্ষণ করার জন্য অনেক লোক সরকারের পক্ষ থেকে আসে, কিন্তু তারা কেউই এই মহলে টিকতে পারেনি ভূতের যন্ত্রণায়, কারণ তারা মনে করেছিল যে সেখানে ভূত আছে। তারপর সরকার থেকে দুজন সাহসী মেয়েকে পাঠানো হয়। তারা কখনোই ভূতে বিশ্বাসী ছিল না। তারপর তারা আসে এই মহলটিকে দেখতে এবং এসে একজন বলতে থাকে, মীরা, এই হলো সেই রাজমহলটা যেখানে নাকি ভূত থাকে। আমাদেরকে এটা প্রমাণ করে দিতেই হবে যে ভূত বলে কিছু হয় না, সবই মানুষের ভুল। চল এবার যাই, ভিতরে যাই। কি সুন্দর মহলটা, আর লোকে নাকি তাকে ভূত আছে বলে ভয় পায়। কি যে মানুষজন কি যে ভাবে কিছুই বুঝি না। মীরাও সোনিয়ার কথায় তাল মিলিয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। চল এবার যাই ভিতরে, আমার কয়েকটা ফটোশ্যুটও করতে হবে। আমি কখনো এরকম মহলে আসিনি। চল তো যাই। কথা তারা বলতে থাকে। সেই সময় ওইখানে একজন গ্রামবাসী চলে আসে। গ্রামবাসী এসে বলতে থাকে, সরি ম্যাডাম, আমি আপনাদেরকে আনতে যেতে পারিনি স্টেশনে। আমি খুবই দুঃখিত। আসলে আমি একটা কাজে পড়ে গেছিলাম ম্যাডাম। আমি আমি খুবই দুঃখিত আপনাদেরকে আনতে আমি যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, চলুন এবার ভিতরে চলুন, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। আপনাদের তো আসতে কোনো কষ্ট হয়নি। আসলে আমি এমন একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম ম্যাডাম, আপনাদের আনতে আমি যেতে পারিনি। আমি খুবই দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আসুন আসুন আসুন, ভিতরে যাই এবার। কথা বলতে থাকে এসে গ্রামের লোকটির নাম ছিল রাজু। তো রাজু তাদের সাথে কথা বলতে বলতে তাদেরকে নিয়ে তাদের মহলের ভিতরে তাদের রুমটিকে দেখিয়ে বলে, আর মেয়েরা রুমটা দেখে তাদের খুবই পছন্দ হয়। তারা মনে মনে ভাবতে থাকে, যাই হোক, কাজের জন্য এসেও একটু রাজা রানীর মতন থাকা যাবে। খুবই ভালো লাগছে মনে মনে তাদের। রাজু বলতে থাকে, কষ্ট করে এই ঘরেই থেকে যান। অন্য রুম আর খুলে পরিষ্কার করা হয়নি, এই একটা রুমই পরিষ্কার করা হয়েছে। আসলে কেউই এই মহলে আসতে চায় না, সবাই তো একটু ভয় পায়, বুঝেনি তো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি কথা বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। আপনারা থাকুন। আর এখানে মাঝে মধ্যে কারেন্টও চলে যায়, আপনারা সাবধানে থাকবেন। ওই টেবিলে ম্যাচ আর মম রেখেছি। এবার আমি আসি, আপনারা একটু রেস্ট করুন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্টও করে দেবেন। আচ্ছা, তারপর আমরা আবার গল্পে ফিরছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মীরা রাজুকে বলছে, আচ্ছা রাজুবাবু, এখন আপনি আসতে পারেন। আর হ্যাঁ, আপনি আমাদের রাতের খাবার ব্যবস্থা করুন। আমাদের খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। আর হ্যাঁ, আপনি এখন আস্তে আস্তে আসুন, আর আমরা এখন ফ্রেশ হয়ে যাই। রাজু সেখান থেকে চলে যায়। আর মীরা এবং সোনিয়া তারা বসে গল্প করতে থাকে। মীরা বলতে থাকে, সুন্দর মহলটা, কেন জানি না এই সরকার থেকে বলছে এই মহলটাকে ভেঙে দিতে। এই গ্রামের লোকজন এই মহলটাকে ঘিরেই বেঁচে আছে, তারপরও কেন জানি না এমন হচ্ছে। আমার বেশি ভালো লাগছে না এই মহলটা ভাঙার জন্য পারমিশন দিতে।
ভূত যদিও কিছু পাচ্ছি না, চলো একবার ঘুরে দেখে আসি। তারা মহলটা দেখার জন্য একটু যায়, চারিপাশটা ঘুরে দেখবে বলে। আসলে সোনিয়া এবং মীরা খুবই বড় সায়েন্টিস্ট ছিল। তারা পুরনো বিল্ডিং নিয়ে গবেষণা করত। তারা আগে অনেক পুরনো পুরনো বিল্ডিংয়ে গিয়ে একসাথে গবেষণা করেছে, তাই তাদেরকে এখানে এই রাজমহলটাকে গবেষণা করার জন্য পাঠানো হয়। এখন দেখতে পাচ্ছি আমরা সোনিয়া এবং মীরা গল্প করছে। সোনিয়া মীরাকে বলছে, কি সুন্দর মহল! এই মহলের রাজা খুবই শৌখিন ছিলেন। দেখো মীরা, কত সুন্দর করে এই বিল্ডিংটাকে মহারাজ সাজিয়েছেন নিজের মতন করে। এখন এই বিল্ডিংটাকে ভেঙে দিতে আমারও মন চাইছে না। কি জানি মহারাজার কত স্বপ্ন ছিল এই বিল্ডিংটা করার মধ্যে, কত স্বপ্ন নিয়ে গড়েছিলেন। আজকে মহারাজা নেই বলে মহারাজার এই বিল্ডিংয়েরও কোনো অস্তিত্বই থাকবে না এখন আর। কারণ আমরা গিয়ে কালই তো রিপোর্ট দিয়ে দেব যে সব কিছু ওকে আছে। তার কিছুদিনের মধ্যেই বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, এত বড় রাজমহল মাটির সাথে মিশে যাবে, আর তার কোনো অস্তিত্বও থাকবে না। আর এই রাজার নামও মানুষ ভুলে যাবে আস্তে আস্তে করে। কথা বলতে বলতে তারা তারপর চলে যায় তাদের রুমে, কারণ তাদের একটু খিদেও পাচ্ছিল আর তারা খুব টায়ার্ড ছিল। এখন ভাবছে না, এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না। এইসব ভেবে তারা ওইখান থেকে চলে যায়, চলে তাদের রুমে চলে আসে এবং এসে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর হঠাৎ তারা কেমন যেন একটা আওয়াজ শুনতে পায়, ঠিক যেন কেমন যেন নুপুরের আওয়াজের মতো বা চুরির আওয়াজের মতো। এইসব আওয়াজ শুনে মীরার কানে যায় এবং মীরা ঘুম ভেঙে যায়। তারপরও সে শুয়ে শুয়ে ওই সব শব্দ শুনতে পাচ্ছিল, তার কানে যাচ্ছিল এইসব শব্দ। কে যেন পায়ে নূপুর বেঁধে হাঁটাহাঁটি করছে, কারোর হাতে যেন চুড়ি ছনছন করছে। ঠিক সেইভাবেই একটা আওয়াজ হচ্ছিল। তারপর মীরা উঠে সোনিয়াকে ডাক দেয়। সোনিয়া, এই সোনিয়া, সোনিয়া উঠো। এই সোনিয়া, শুনো না, কি যেন একটা শুনতে পাওয়া যাচ্ছে। সোনিয়া, উঠে বসে এবং সোনিয়াকে মীরা বলতে থাকে, শুনতে পাচ্ছ? কেমন যেন একটা আওয়াজ হচ্ছে, নুপুরের আওয়াজ, চুরির আওয়াজ। ভূত? আরে ধুর, ভূত বলে তো কিছু হয় না। চলো যাই, এইদিকে দেখি। অনেকক্ষণ থেকে আওয়াজটা করছে, কিসের জানি এত আওয়াজ? কোনো পোকা টোকাও হতে পারে, না হলে কোনো চুরও হতে পারে। হয়তো বা জেনেছি আমরা এসেছি, তাই হয়তো আমাদের জিনিস চুরি করতে এসেছে। চলো। এরপর তারা তাদের হ্যান্ডগানটা নিয়ে বাইরের দিকে যায়, কারণ তারা ছিল সরকারি কর্মচারী এবং তাদের দুজনের নিজের সুরক্ষার জন্য হ্যান্ডগান ছিল। তারা ওইটা নিয়ে এসেছিল। সেই হ্যান্ডগানগুলো নিয়ে তারা বাইরে যায় ওই কিসের শব্দ হচ্ছে সেটা দেখার জন্য। তারা আস্তে আস্তে বাইরে যায়, গিয়ে হঠাৎ দেখে তাদের সামনের দিকে কে যেন একটা দৌড়ে চলে যাচ্ছে। তারা ঠিক বুঝে উঠতে পারে না সেটা কে ছিল। তারপর তারাও ওই মেয়েটির পিছনে গান নিয়ে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা ওই মেয়েটার পিছু নেয়। এত বড় মহল, কোন দিকে কে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তাদের কাছে সব কিছু একটা ভুলভুলাইয়ার মতন লাগছিল। তারপরেও তারা মেয়েটার নুপুরের আওয়াজ, চুরির আওয়াজ শুনে শুনে তারা ওই মেয়েটার পিছনে পিছনে দৌড়াচ্ছিল। তারপর একটা স্টোর রুমে তারা তাকে ধরতে পারে এবং মীরা তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও এখানে? কেন এসেছো?
আর তুমি এত রাতে একা একা এই মহলের মধ্যে দৌড়াচ্ছই বা কেন? কি হয়েছে? আমাদেরকে সব কথা খুলে বলো, না হলে এখনই তোমার গায়ে আমরা গুলি করতে বাধ্য হবো। তুমি কি কোনো চোর নাকি অন্য কিছু? সত্যি করে বলো বলছি। এইসব কথা বলতে থাকে মীরা ওই মেয়েটিকে। তারপর পিছন থেকে সোনিয়াও তাকে অ্যাটাক করে এবং বলতে থাকে যে তারপর মীরা তাকে অনেক কিছু বলে। তারপর মেয়েটি বলে, দেখুন, আমার ভুল হয়েছে। আমি এই বিল্ডিংয়ে এসেছি, এই মহলে এসেছি, কিন্তু আমি আপনাকে সব কথা খুলে বলছি। আপনি একটু আমার কথা শুনুন। আমি আপনাকে সব কিছুই খুলে বলবো, আপনি শুধু আমার কথাটা বিশ্বাস করবেন। আমি সব গ্রামবাসীর তরফ থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা একটু দয়া করে আমার কথাটি শুনুন, তারপর আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি নিতে রাজি আছি। শুধু একবার আমার কথাটা শুনুন। মেয়েটি বলতে থাকে যে আসলে ম্যাডাম, আমরা তো এই মহলটাকে নিয়েই বেঁচে আছি। এই রাজমহল থেকেই আমাদের উপার্জন হয়। এই রাজমহলে অনেক মানুষ দেখতে আসে এই রাজমহলটাকে, রাজা সম্পর্কে জানে, রানী সম্পর্কে জানে, এবং সেই সকল তথ্য আমরাই তাদেরকে দিয়ে থাকি, এবং তার বদলে তারা আমাদেরকে অনেক টাকা দেয়। তারপর যে পর্যটকরা আসে এই মহল দেখতে, সেই পর্যটকরা এসে আমাদের দোকানে এসে খায়, আমাদের থেকে জিনিস কিনে, এবং আরও কত কিছু আমাদের কাছ থেকে ওরা কিনে, যার দৌলতে আমাদের অনেক ইনকাম হয়। কিন্তু যদি এই রাজমহলটা এখানে ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা গ্রামবাসী কিভাবে চলবো? আমাদের তো সবার এত ক্ষেত জমিও নেই যে চাষ করে চলে যাবে। যা একটু চাষ হয় তাতে আমাদের কিছুটা তো উপার্জন হয় ঠিকই, কিন্তু তাতে আমাদের পেট চলে না। সোনিয়া মেয়েটির দিকে তাকিয়ে বলতে থাকে যে ও, এর মানে তোমরা গ্রামবাসীরা মিলে প্ল্যান করে এসব করছো, যাতে এই বিল্ডিংটা, এই মহলটা না ভাঙা হয়। আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বাকিটা আমরা দেখে নেব। তুমি কোনো চিন্তা করো না, এই রাজমহলটা ভাঙবে না। আমরা এই কথা তোমাদেরকে দিচ্ছি। তোমরা এখন খুশিতে থাকতে পারবে। এই রাজমহল এই গ্রামেই থাকবে। ঠিক আছে, এবার যাও। হ্যাঁ, আর তোমার নাম কি? তখন মেয়েটি বলে, আমার নাম চামেলি। মেয়েটি সেখান থেকে চলে যায় এবং তারাও গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তারা ঘুমিয়ে পড়ে, তাদের আর কোনো অসুবিধা হচ্ছিল না, তারা কোনো নূপুরের শব্দ, চুরির শব্দ কিছুই পাচ্ছিল না, তাদের খুব ভালো একটা ঘুম হয়। তারপর আস্তে আস্তে সকাল হয়ে যায় এবং তারা সকালবেলা এই মহল ছেড়ে চলে যায়। সকাল যখন সূর্যের আলো পড়লো, তারপর তারাও আস্তে আস্তে তাদের ব্যাগপত্র গুছিয়ে সেই মহল ছেড়ে চলে যায় এবং তারা ঠিক করে যে তারা গিয়ে তাদের অফিসে জানাবে যে এই মহলটা ভাঙা কোনো মতনই সম্ভব নয়, এখানে প্রচুর ভূতের উপক্রম আছে এবং এখানে যদি এই মহলটা ভাঙা হয় তাহলে মানুষজন আর বেঁচে থাকবে না, কারণ এটা খুবই ভয়ানক একটা জায়গা। এইসব তারা গল্প বানিয়ে এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পারি যে চামেলি সেখানে আসে, কিন্তু চামেলি আগের মতন স্বাভাবিক নয়। চামেলির চোখ দুটো সাদা সাদা হয়ে আছে। চামেলি একেবারে অন্য রূপে সেখানে এসে উড়াউড়ি ঘোরাঘুরি করছে। কারণ সত্যি কথা হলো, চামেলি সত্যি একজন ভূত, কিন্তু চামেলি জানতো সে ভূত সেজে কখনোই তাদের সাথে পারবে না, কারণ তারা অনেকই উন্নত মানের লোকজন, তারা এইসব ভূতকে তারা বেশি পাত্তা দেয় না। কিন্তু হ্যাঁ, গ্রামের মানুষের দুঃখ শুনলে তারা নিশ্চয়ই বুঝবে, কারণ তারা ছিল খুবই ভালো মনের মানুষ। তাই চামেলি বুদ্ধি করে তাদেরকে গ্রামের মানুষের দুঃখ কষ্টের কথা বুঝিয়ে তাদেরকে এই রাজমহল ভাঙা থেকে বিরত রাখে। এইভাবে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। এখানে চামেলি ছিল এই মহলের রানী। চামেলি কখনোই চাইতো না যে তার বাড়িটা ভাঙুক বা এই মহলের রাজার অস্তিত্ব এই গ্রাম থেকে বা এই দেশ থেকে মুছে যাক। তাই সে সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিত।
গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।